নমস্কার। আজকে বলবো হচ্ছে মকর রাশিকে নিয়ে শুক্রদেবের রাশি পরিবর্তন। শুক্রদেব রাশি পরিবর্তন করছে ডিসেম্বরের 20 তারিখ 2025। তার পরিবর্তনের সময়সীমা হচ্ছে জানুয়ারি মাসের 12 তারিখ 2026 পর্যন্ত। এই সময়কালে শুক্র অবস্থান করবে ধনু রাশিতে, যেটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর। তো দ্বাদশ ঘরে শুক্রের এই পরিবর্তন কীরকম প্রভাব পড়বে মকর রাশির উপর, মকর রাশি কোন দিক থেকে লাভবান হতে আছে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, শুক্রদেবের এবার রাশি পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনে বিশেষভাবে টুইস্ট থাকছে, কারণ শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে অলরেডি সূর্য আর মঙ্গল এই অবস্থান করছে দ্বাদশ ঘরে, যেটা হচ্ছে ধনু রাশি। তো ধনু রাশিতে শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু এখানে তো সবার প্রথম দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতির সাথে কোনো রকম তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে কিনা। যদি মিত্রতা সম্পর্ক উঠে আসে তাহলে কিন্তু বিশেষ ভালো ফল প্রদান করবে শুক্র, কারণ শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু অস্ত অবস্থায় চলে আসবে। অস্ত অবস্থায় একটা গ্রহ চলে আসছে, কারক গ্রহ। মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ পঞ্চমপতি এবং কর্মের ঘরের অধিপতি শুক্র কারক। যদি অস্ত হয় তাহলে তো তার তো প্রভাব থাকবে। তো অস্ত্রের যে প্রভাব থাকবে, যার জন্য সবার প্রথমে দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক কীরকম রয়েছে, দেবগুরু বৃহস্পতির সাথে কোনো রকম মিত্রতা সম্পর্কটা উঠে এসছে কিনা। তো দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে অবস্থান করছে হচ্ছে ষষ্ঠ ঘর, যে ঘরে বক্রি অবস্থায় রয়েছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, বক্রি মানে কি, একটা গ্রহ যখন বক্রি হয়ে যায় তখন তার কিন্তু সর্বাধিক বল বৃদ্ধি পেয়ে যায়, চেষ্টা বলটা বৃদ্ধি পেয়ে যায়। বা দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে বক্রি হচ্ছে ষষ্ঠ ঘরে মিথুন রাশিতে। তাহলে মিথুন রাশিতে যদি বক্রি হয় তাহলে এইখানটাতে কিন্তু একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে। এবং রাশির অধিপতি আবার শনিদেব অবস্থান করছে মীন রাশিতে, যে নক্ষত্র পাচ্ছে সেটাও কিন্তু আবার ওই পূর্বা ভাদ্রপদ পাচ্ছে, মার্গী অবস্থায় রয়েছে। তো যেরকম দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে, দৃষ্টি থাকছে, সমসপ্তম যোগ তৈরি হচ্ছে শুক্রের সাথে এই দ্বাদশ ঘরে শুক্রের এই অবস্থানে। তো শুক্র অস্ত হচ্ছে ঠিক এটা, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, মিথুন রাশিতে অবস্থান করছে এবং নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, যে ঘরে শুক্র কারক গ্রহ হিসাবে অবস্থান করছে এবং সঙ্গে সূর্য এবং মঙ্গল রয়েছে। তাহলে এখানটাতে অস্ত্রের তো একটা প্রভাব থাকবেই, কিছু না কিছু থাকবেই প্রভাব। সেই প্রভাবের যে কি ক্ষতি বা কি কোন দিক থেকে সাবধান, কোন বিশেষ দিক থেকে সাবধান, সেটাও কিন্তু আমি তুলে ধরবো, সেটা ভিডিও শেষে তুলে ধরে নেবো। তো এই যে শুক্রের যে অবস্থান এবং সমসপ্তম যোগ এবং দেবগুরু বৃহস্পতির যে শুভ দৃষ্টি, এটাও কিন্তু একটা বিশেষভাবে প্রভাবিত করবে এই মকর রাশিকে। কারণ দেবগুরু বৃহস্পতির তো দৃষ্টি পড়ছে, তার সাথে শনিরও দৃষ্টি পড়ছে, শনির দশম দৃষ্টি থাকছে দেবগুরু এই মূল ত্রিকোণ রাশির উপর, এবং তার সাথে থাকছে দেবগুরু বৃহস্পতির মানে গুরুবদ দৃষ্টি কেতুর। কেতু যে অবস্থান করছে অষ্টম ঘরে, তারও একটা প্রভাব থাকবে তো এই ঘরের উপরে। তো যাই হোক, এই দ্বাদশ ঘরটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হচ্ছে এবার মকর রাশির। এবার শুক্র দ্বাদশ ঘরে যখনই অবস্থান করে তখন তাকে বলা হয় কি কামধেনু গায়ে, অর্থাৎ মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু কিন্তু শুক্র পরিপূর্ণ করে দেয় দ্বাদশ ঘরে যখন শুক্র থাকে, কারণ দ্বাদশ ঘর সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যায়। তো যার জন্য কামধেনু গায়ে বলা হয়। এই শুক্রের এই অবস্থানও যথেষ্ট ভালো প্রভাব এই সময়কালে দিবে, অর্থাৎ কিছু ক্ষেত্রে সাবধান, আবার কিছু দিক থেকে একদম মানে চরম শিখরে নিয়ে যাবে এই এই মকর রাশিকে। মকর রাশির ক্ষেত্রে কারো গ্রহিত শুক্র কর্মের ঘরের অধিপতি এবং হচ্ছে পঞ্চমপতি শুক্র। তো পঞ্চমপতি আর কর্মের ঘরের অধিপতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, সমসপ্তম যোগ বিশেষ প্রভাব পড়বে এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রগুলোরও কিন্তু একটা যথেষ্ট প্রভাব থাকবে এই সময়কালে। তো তিনটি গ্রহ একসাথে হয়ে যাচ্ছে, তিনটি গ্রহের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। আবার মাঝখানে আবার বুধ রাশি পরিবর্তন করবে 28 তারিখ পর্যন্ত থেকে, তখন চারটি গ্রহ অর্থাৎ চতুর্গ্রহী মানে চারটি গ্রহের উপরেই কিন্তু দেবগুরু বৃহস্পতির পরবর্তী দৃষ্টি থাকবে যখন বুধ রাশি পরিবর্তন করবে। তো কি কি হবে প্রভাব তখন বুধের পরিবর্তন নিয়ে বলবো। তো আজকের পরিবর্তনটা শুক্রের পরিবর্তন। তো শুক্রেই দ্বাদশ ঘরে অবস্থান, যে মুহূর্তে অবস্থান করবে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু চলে আসবে হচ্ছে মূল নক্ষত্রে। তো মূল নক্ষত্রটি কার? কেতুর নক্ষত্র। তো কেতু এখন অবস্থান করছে কোথায়? কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, যেটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে অষ্টম ঘর, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা কিন্তু হচ্ছে শুক্রদেবের নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্র। অধিপতি দেবতা ভাগ, সৌভাগ্যের দেবতা, অর্থাৎ সৌভাগ্যের নক্ষত্রে অবস্থান করছে কেতু, যাকে বলা হয় বিজয়ের পরবর্তী উল্লাস। আর এদিকে শুক্র অবস্থান করছে আবার সেই কেতুর নক্ষত্র মূল নক্ষত্রে। তো মূল নক্ষত্রে এই সময়কালে তিনটি গ্রহই থাকবে 25 তারিখ পর্যন্ত, সূর্য, মঙ্গল আর শুক্র। কারণ 25 তারিখে মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করে মঙ্গল চলে আসবে আবার হচ্ছে শুক্রের নক্ষত্রে, পূর্বাষাঢ়াতে প্রবেশ করে যাবে শুক্রের। তো তিনটি গ্রহ একসাথে মূল নক্ষত্রে থাকছে। তো মূল নক্ষত্রটা হচ্ছে কি? মূল নক্ষত্রকে বলা হয় বিনাশকারী নক্ষত্র। তো বিনাশকারী নক্ষত্র কালপুরুষ চক্রে ধনু রাশিতেই এর 4টি চরণ পড়ে। তো 4টি চরণ মূল নক্ষত্রকে একদিকে বলা হচ্ছে বিনাশকারী নক্ষত্র। তো কিসের বিনাশ করবে? ধর্মের ঘরে,
ধর্মের ঘরে কিসের বিনাশ করবে? অধর্মের বিনাশ করবে। কারণ কালপুরুষ চক্রের ধর্মের ঘরটা হচ্ছে ধনুরাশি, ধর্ম ত্রিকোণ। আর এখন যে বর্তমান অবস্থান হচ্ছে এই ধনুরাশি, সেটা তো মোক্ষ ত্রিকোণ হয়ে গেল, এবং দেবগুরু বৃহস্পতি দ্বারাই দৃষ্ট হচ্ছে এই ঘরটি। অর্থাৎ মূল নক্ষত্রের শুক্র, তারপরে সূর্য, তারপরে মঙ্গলের যে অবস্থান, এখানটাতে বলতে গেলে একটা অশুভ শক্তির বিনাশ হবে, যেটা বহুদিন ধরে এই মকর রাশি মানে ঝামেলা পোহায় পোহায় আস্তে আস্তে মানে নাজেহাল হয়ে গেছিল। সেই অশুভ শক্তির এই সময়কালে বিনাশ হবে। তো অশুভ শক্তিটা দ্বাদশ ঘরে কিসের কাজ? দ্বাদশ ঘরে অবস্থান করছে 3টি গ্রহ, তার মধ্যে শুক্র চলে এসছে, আর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘর থেকে অবস্থান করছে। অর্থাৎ যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা এই সময়কালে কোর্ট কেস মোকদ্দমায় বহুদিন দিনের পর দিন ঝুলে যাচ্ছিল, যে একটা যার কোনো স্থিতিশীল ছিল না, দিনের পর দিন কোর্ট কেস মোকদ্দমা ছিল, সেই জায়গাতে বিজয়ী হাসিল হয়ে যাওয়া, সেটা কিন্তু বুঝাচ্ছে। আর যদি সূর্যের বলছি দেবগুরু বৃহস্পতির সাথে তৎকালীন সম্পর্ক না উঠতো, তাহলে এই অস্ত শুক্র অনেক দিক থেকে একটা বাজে প্রভাব মকর রাশি জীবনে নিয়ে আসতো। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতির এই অবস্থান, এটা কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। অর্থাৎ বিজয়ী একটা প্রভাব নিয়ে চলে আসবে। কারণ কেতুর নক্ষত্র অবস্থান করছে, কেতু আবার অষ্টম ঘরে পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে, এবং এই জ্যোতির উপর গুরুবর দৃষ্টিও থাকছে কেতুর। অর্থাৎ একটা প্রবল জয়ের সম্ভাবনা থাকছে, যেটা ভুল মানে বিগত দিনে একটা ঝুর ঝামেলা অশান্তি একটা যে ছিল, সেই অশুভ শক্তির বিনাশ এই সময়কালে হবে, এবং এটা সম্পূর্ণভাবেই ধর্ম ত্রিকোণের ঘরেই হচ্ছে। এবার মূল নক্ষত্র উপর হচ্ছে মা ধূমাবতী মায়ের একটা বিশেষ প্রভাব থাকে, বিশেষ আশীর্বাদ থাকে ধূমাবতী মায়ের, এবং এই নক্ষত্রের একটা মানে ঈশ্বরীয় শক্তি বিশেষভাবে কাজ করে। সেটা হচ্ছে যে যতই গভীরে পড়ে যাক, এরা কিন্তু ঘুরে দাঁড়ায়। কারণ মূল নক্ষত্রের মূল কথাটার অর্থ হচ্ছে, মূল কথাটা হচ্ছে কি শিকড় জড়, যে শিকড় একটা গাছকে আটকে রাখে, যে গাছের কিন্তু আমরা ছায়া থেকে ফল থেকে সমস্ত কিছু জীবনে ভোগ করি। তো সেরকম এরা যতই গভীরে পৌঁছে যাক, এরা যতই খারাপ পরিস্থিতিতে পৌঁছাক, এরা কিন্তু ঘুরে দাঁড়াবে। অর্থাৎ এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, কোর্ট কেস মোকদ্দমায় যুক্ত রয়েছেন, চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন, ভূতত্ত্ববিদদের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বিগত দিনে যে কাজগুলো ঝুট ঝামেলা দীর্ঘদিন দিনের পর দিন ধরে একটা অশান্তি চলছিল, সেই কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে একটা মুক্তি পেয়ে যাওয়া বা জীবনের দিশা পেয়ে যাওয়া বা একটা উন্নতির চরম শিখরে উঠে যাওয়া, এটা কিন্তু বোঝায়। মূল নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে বিশেষ প্রবণতা থাকে। কিসের প্রবণতা থাকে? সেটা হচ্ছে গভীর থেকে গভীরে যাওয়ার চেষ্টা করে, এবং আসল জিনিসটাকে খুঁজে বার করে সেটাকে উপড়ে ফেলে দেয়। সেটাই কিন্তু হচ্ছে মূল নক্ষত্র। এবার সূর্য আর মঙ্গল আর শুক্রের এই অবস্থানে কি হবে? যে নিজের গুণের দ্বারা, নিজের প্রতিভার দ্বারা, নিজের আকর্ষণের ক্ষমতার দ্বারা বহু প্রশাসনিক কাজ, বহু গোপন কাজ এই সময়কালে কিন্তু সার্থক হবে। অর্থাৎ কর্মের দিক থেকেও এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য ভালো হতে যাচ্ছে, বা বিদেশ সংক্রান্ত কাজগুলো জীবনে যথেষ্ট ভালো হবে। বিদেশি কোনো প্রজেক্ট লাভ হবে, পরিবর্তন হবে, তারপরে যাত্রা হবে। সব দিক থেকেই কিন্তু একটা লাভবান পরিস্থিতি মকর রাশির হতে যাচ্ছে। তবে নক্ষত্র যে শুধু ভালো ফল দিবে সেটাও না, এই নক্ষত্র থাকাকালীনও কিন্তু বাজে প্রভাব রয়েছে, সেটা ভিডিও শেষে তুলে ধরবো। এরপরে 30 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে এই শুক্রদেব, চলে আসবে কি পূর্বাষাঢ়া নক্ষত্রে। এবারের পরিবর্তন, শুক্রের যে পরিবর্তন হচ্ছে, এটাতে সূর্য আর শুক্র প্রায় সমান সমান তালে তালে কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে। 29 তারিখে আবার সূর্যও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, পূর্বাষাঢ়াতে চলে আসবে। পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র, শুক্র স্বয়ং নিজের নক্ষত্র অবস্থান করবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্র হচ্ছে মানে সত্যি কথা বলতে গেলে কি উচ্চাকাঙ্ক্ষী নক্ষত্র, খুবই মহত্বপূর্ণ নক্ষত্র। জীবনে যেটা স্থির করে সেটা কিন্তু প্রাপ্তি করে। এটা কিন্তু অজয় নক্ষত্র, এদেরকে চট করে হারানো যায় না এরা, এবং হার স্বীকারও করে না। এরা সামনের দিকে সবসময় এগিয়ে চলে, এবং এদের মধ্যে একটা মোটিভেশন ব্যাপারটা থাকে, কাজ করার স্ফূর্তি থাকে, যে মানে এদের সাথে যারা চলে তাদেরকেও কিন্তু একটা স্ফূর্তি দিয়ে দেয়, যে চলো এগিয়ে চলতে হবে, কর্ম করতে হবে, একটা বিশেষ কিন্তু থাকে। এবং খুব দাম্ভিক প্রকৃতির হয়, এবং নিজের জ্ঞানকে সমাজের সামনে কিন্তু বিতরণ করে দেয়। এটা হচ্ছে এই নক্ষত্রের বিশেষ মানে প্রভাব। খুবই ভালো, প্রচণ্ড স্ফূর্তি থাকে, যেরকম মহত্ত্বাকাঙ্ক্ষী থাকে সেরকম কিন্তু জীবনে বড় বড় আবার স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্নকে সাকারও করে। যার জন্য এটা হচ্ছে অজয় নক্ষত্র। এদের হারানো খুব মানে অসম্ভব হয়ে যায়, এবং এরা যতই রকম জীবনে বাধা প্রাপ্ত হোক, সেই বাধাকে টপকে কিন্তু যাওয়ার ক্ষমতা রাখে এই পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্রের যে সিম্বল, সেটাকে দেওয়া হচ্ছে কুলা। অর্থাৎ আমাদের গ্রামগঞ্জে বিশেষ করে দেখা যায় যে কুলা দিয়ে কিন্তু খাদ্যশস্যকে ঝাড়া হয়, যে কুলার মধ্যে ঝাড়া, সেই খাদ্যশস্য ঝাড়া, অর্থাৎ নোংরা জিনিসকে ফেলে দিয়ে আসল জিনিসকে গ্রহণ করা। এবং এই পূর্বাষাঢ়া নক্ষত্রের আরও একটি জ্যোতিষীয় সিম্বল দেওয়া আছে, সেটা হচ্ছে কি হাতির দাঁত। তা হাতির দাঁত কিন্তু মূল্যবান বস্তু, সেই জিনিসটাই বোঝাচ্ছে। অর্থাৎ এই সময়কালে বহু রকম মানে জিনিস সংগঠিত হবে। মান সম্মান পদ প্রতিষ্ঠা কর্মক্ষেত্রে বিশেষভাবে লাভ করবে এই মকর রাশি, কারণ দেবগুরু বৃহস্পতির
রাশি ধনু রাশিতে এই 4টি ঘর পড়ে, এই 4টি চরণ পড়ে। এই 4টি চরণের যদি পৃথক পৃথক চরণ নিয়ে যদি আলোচনা করি আর যদি নবাংশ নিয়ে বলি, তাহলে ভিডিও আর আজকে আর শেষ হবে না, অনেক অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো যাই হোক, শর্টকাটে সবারই সময়ের অভাব। তো দেবগুরু বৃহস্পতির এর মধ্যেও টুইস্ট রয়েছে। এই যে নক্ষত্রে শুক্র অবস্থান করবে, শুক্র সূর্য মঙ্গল অবস্থান করবে, দেবগুরু বৃহস্পতি কিন্তু এ সময়কালে যেরকম শুক্রদেবকেও দেখবে, সেরকম শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকেও দেখবে, অর্থাৎ কর্মের ঘরেও বিশেষভাবে প্রভাব পড়বে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ মকর রাশির যতই ঝুট ঝামেলা জীবনে আসুক, কর্মের দিক থেকে যেরকম একটা স্থিরতা, যেরকম একটা মান সম্মান পদ প্রতিষ্ঠা, সব দিক থেকে একটা উন্নতির জায়গায় যেতে থাকবে এই মকর রাশি। একটা ভালো অবস্থান পূর্বাষাঢ়া নক্ষত্র, আর গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন এমনি বলবান হয়ে যায়। এবার দুই গুরুর মধ্যে দুই গুরুর সমসপ্তম যোগ, একে অপরকে দেখছে, অর্থাৎ এখানটাতে একটা বিশাল সম্মানের জায়গা উঠে আসছে। গুরু, এটা ঠিক যে যখনই কোনো জ্ঞানী ব্যক্তিদের একসাথে বসানো যায় না, কিন্তু যখন সামনাসামনি হয় তখন তো তার তো একটা সৌজন্য বোধ থাকে, সেই জিনিসটা কিন্তু একে অপরকে অবশ্যই শ্রদ্ধা করবে এবং নিজের ঘরকে যথেষ্ট রক্ষা করবে, সেই জিনিসটা উঠে যায়। মদ মাতাল না যে 4টা মদ মাতালকে একসাথে বসিয়ে রাখা যাবে, কিন্তু গুরুর ব্যাপারটা এটা জ্ঞানের ব্যাপার, এটা শিক্ষার ব্যাপার, অতএব এখানটাতেও কিন্তু কিছুটা ইগো থাকে। তো যাই হোক, যে ডিস্টার্বটা কোন দিকে হবে সেটা সবার ইসেই তুলে ধরবো। তো এরপরে আবার কিন্তু এই শুক্র নক্ষত্র পরিবর্তন করবে, সেটা হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখে অবস্থান করবে এই শুক্রদেব উত্তরাষাঢ়া নক্ষত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্র হচ্ছে কি সূর্যের নক্ষত্র। সূর্যের নক্ষত্রে যখন প্রবেশ করবে, অপরদিকে সূর্যও কিন্তু প্রবেশ করে নেবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। তো উত্তরাষাঢ়া নক্ষত্রের যা প্রভাব, সেই প্রভাবে কিন্তু এই মানে অতটা প্রভাব পড়বে না, কিন্তু পড়বে প্রভাব, কারণ এর বেশিরভাগ চরণগুলোই পড়ে গেছে হচ্ছে মকর রাশিতে। তো এই সময়কালেও কী হবে, এই সময়কালেও উন্নতি হবে, সরকারি কাজগুলোতে বিশেষভাবে উন্নতি পাবে। তবে সরকারি কাজে উন্নতি পাবে এবং যারা বেসরকারি বা মানে মানে কোনো কাজের ঝুট ঝামেলাতে পড়েছেন, সেগুলোও কিন্তু থেকে মানে সেগুলোতেও যথেষ্ট ভালো রেজাল্ট করবে। বা সরকারি কাজের জন্য বা বেসরকারি কাজের জন্য বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে মকর রাশির। অর্থাৎ এই শুক্রের গোচরটা যদি ভেঙে এই যে তুলে ধরলাম, দেখে তো মনে হচ্ছিল যে খুবই বাজে গোচর হতে যাচ্ছে, সূর্য মঙ্গলের সাথে অবস্থান, হ্যাঁ, দ্বাদশ ঘরে, তা আবার তো খারাপ জিনিসই নিয়ে আসবে, কিন্তু খারাপ জিনিস তো দেখে মনে হচ্ছে না। হ্যাঁ, এবার যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাদেরকে তো অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতেই হবে। প্রত্যেকটা ভিডিওতে বলে আসি, 2026 সূর্যের বছরে অবশ্যই সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করতে হবে। এর আগের ভিডিওতে বলেছি, সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করতে হবে, সূর্যকে বিশেষভাবে বলবান করতে হবে, উপাচার করে সন্তুষ্ট করতে হবে, কারণ অষ্টমপতি সূর্য, যার জন্য বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন। তো সূর্য যন্ত্র কোথায় পাওয়া যাবে, এর আগের ভিডিওতে বলেছি, এখনও বলে দিচ্ছি শর্টকাটে। স্ক্রিনে টাচ করবেন, স্ক্রিনে টাচ করলে সূর্য যন্ত্রের প্রোডাক্ট বলে অপশন থাকছে, ওখানটাতে নিজের যাদের প্রয়োজন রয়েছে আর কি, যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ, অবশ্যই সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করবেন। তো যাই হোক, 3টি নক্ষত্রে যথেষ্ট ভালো প্রভাব দিচ্ছে। এবার খারাপ প্রভাবটা কি হবে, যে শুক্র কিন্তু এ সময় অস্ত থাকবে, তো অস্ত্রের তো কিছুটা প্রভাব পড়বে। তো অস্ত্রের প্রভাব কোন দিক থেকে পড়বে, তো পিতা মাতারা সন্তানের দিক থেকে দুশ্চিন্তা করবে। যারা গর্ভবতী মায়েরা রয়েছেন, তারা কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন, এবং পিতা মাতারা নিজেদের সন্তানের জ্বালাতন এগুলো কিন্তু সহ্য করতে হবে, কিংবা সন্তানের কোনো খারাপ কাজের জন্য পিতা মাতাদের মান সম্মান নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে, যে বদ নেশা বদ আচরণ এগুলোর জন্য। এরপরে পূর্বাষাঢ়াতে যখন থাকবে, তখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হবে, সেদিক থেকে বিশেষভাবে সাবধান। শয্যা সুখ এগুলোকে বুঝাচ্ছে, এগুলো ইন্টারনাল অ্যাফেয়ার, এগুলো দিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে এই রাশিকে। এবং যখন উত্তরাষাঢ়াতে থাকবে, উত্তরাষাঢ়াতে থাকলেও কিন্তু মানে সরকারের কাজে বা বেসরকারি কাজে যারা কর্মক্ষেত্রে বেইমানি জিনিসটা করে আসছেন, বা কাউকে প্রলোভন দেখিয়েছেন, বা কারোর সাথে দুর্ব্যবহার করছেন, বা কর্মক্ষেত্রে ব্যভিচার করছেন, তারা কিন্তু বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকারা সাবধান, না তো কিন্তু সরকারি দণ্ড পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে সাবধান। এই সময়কালে কোন উপাচার করবেন, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, গাই গরুরকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন, ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।